বর্তমান জেনারেশনের কাছে নেটফ্লিক্স অ্যান্ড চিলিং কিংবা বিঞ্জিং এর মতো টার্মগুলোর জনপ্রিয়তার পেছনে অন্যতম নাম নেটফ্লিক্স। বিশ্বজুড়ে নেটফ্লিক্স ছাড়াও অ্যামাজন প্রাইম, অ্যাপল টিভি প্লাস, ডিজনি প্লাস, এইচবিও ম্যাক্সের মতো ওটিটি প্ল্যাটফর্মগুলোর ঘরে বসেই বিনোদনের বড় একটি অংশ দখল করে নিল। একসময় এই সেগমেন্টে একচ্ছত্র আধিপত্য ছিল ভিডিও রেন্টাল জায়ান্ট ব্লকবাস্টার। ভিডিও রেন্টাল মূলত মুভি, প্রি রেকর্ডেড টিভি শো, ভিএইচএস টেপ, ডিভিডি কাস্টমারদের রেন্ট দেয়াকে বোঝায়। যাত্রা শুরুর মাত্র এক দশকেই বিশ্বব্যাপী ব্লকবাস্টারের 65 মিলিয়নের বেশি রেজিস্টার্ড কাস্টমার এবং 9,000-এর বেশি স্টোর ছিল, যেখানে কাজ করছিল 84,000 এমপ্লয়ি। তবে একবিংশ শতাব্দীর প্রথম দশকের শেষ দিকে ভিউয়াররা ডিভিডি রেন্টালের পরিবর্তে নেটফ্লিক্সের কল্যাণে অন ডিমান্ড ভিডিও স্ট্রিমিং এর জনপ্রিয়তা বাড়তে শুরু করলে ধীরে ধীরে জনপ্রিয়তা হারাতে শুরু করে ব্লকবাস্টার। কিন্তু ব্লকবাস্টারের পতনের পেছনে কি একমাত্র নেটফ্লিক্সই দায়ী? আর কিভাবেই বা ব্লকবাস্টার নেটফ্লিক্সের কাছে হেরে গেল? আমাদের আজকের ভিডিওর স্পন্সর 10 স্টুডিও। যে কোনো প্রোডাক্ট বা ব্র্যান্ড প্রমোশনের জন্য ভিডিও কন্টেন্ট সবচেয়ে ইফেক্টিভ একটি টুল, যার জন্য প্রয়োজন একটি ক্রিয়েটিভ টিম। 10 স্টুডিওর ডেডিকেটেড ক্রিয়েটিভ টিম স্ক্রিপ্ট রাইটিং এবং ভয়েস ওভার থেকে শুরু করে ভিডিও প্রোডাকশন পর্যন্ত সবকিছুই কভার করে থাকে। এক্সপ্লেইনার ভিডিও থেকে শুরু করে 2D অ্যানিমেশন, লাইভ অ্যাকশন এক্সপ্লেইনার, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন, কোম্পানি প্রোফাইল বা কর্পোরেট ডকুমেন্টারি, মোশন গ্রাফিক্স এবং আপনার ব্র্যান্ডের জন্য প্রয়োজনীয় যে কোনো প্রমোশনাল ভিডিওর জন্য ভিজিট করুন 10.studio ওয়েবসাইটে। সালে ভিডিও রেন্টাল বিজনেস নিয়ে রিসার্চের বদৌলতে অয়েল এবং গ্যাস ইন্ডাস্ট্রিতে সফটওয়্যার সাপ্লায়ার ডেভিড কুক রিয়েলাইজ করেন এফিশিয়েন্টলি ম্যানেজ করা গেলে এই ইন্ডাস্ট্রিতে রেভলিউশন আনা সম্ভব। সে সময় ভিডিও রেন্টাল স্টোরগুলো 100 বা তার কিছু বেশি টেপ ট্র্যাক করতে পারত। এই সমস্যা সমাধানে ডেভিড কুক একটি ইনোভেটিভ বারকোড সিস্টেম ডেভেলপ করেন। এই বারকোড সিস্টেমের মাধ্যমে এক একটি স্টোর প্রতিটি রেজিস্টার্ড কাস্টমারদের জন্য 10,000টি ভিএইচএস ট্র্যাক করতে সক্ষম ছিল। এই ইউনিক বারকোড সিস্টেমের উপর নির্ভর করেই ডেভিড কুক এবং তার স্ত্রী স্যান্ডি কুকের হাত ধরে 1985 সালে ব্লকবাস্টার ভিডিও ইনকর্পোরেশন নামে ব্লকবাস্টার ভিডিও যাত্রা শুরু হয়। 1985 সালেই টেক্সাসের ড্যালাস শহরে 8,000 ভিএইচএস এবং 2,000টি বেটা টেপ ইনভেন্টরি নিয়ে ব্লকবাস্টার প্রথম স্টোরটি প্রতিষ্ঠা করেন তারা। ব্লকবাস্টার নীল হলুদ রঙের লোগোটি কুকের স্ত্রী স্যান্ডি কুক ডিজাইন করেন, যা সেখানকার আশেপাশের কাস্টমারদের অ্যাট্রাকশন পয়েন্ট হয়ে ওঠে। যদিও কুকের ডাটাবেস ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্স থেকে ডেভেলপ করা বারকোড সিস্টেমই মূলত ব্লকবাস্টার বিজনেসের সবচাইতে বড় কন্ট্রিবিউটর ছিল, ফলে যাত্রার মাত্র কয়েক মাসেই কোম্পানিটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। প্রথম স্টোরের সফলতার পর কুক $6 মিলিয়ন খরচ করে টেক্সাসের গার্ল্যান্ডে একটি ওয়্যারহাউস প্রতিষ্ঠা করেন, যেন প্রতিনিয়ত নতুন নতুন প্রতিষ্ঠা হতে থাকা ব্লকবাস্টার স্টোরগুলোকে সাপোর্ট দেওয়া যায়। 1987 সালে ডেভিড কুক ওয়েন হুইজিঙ্গা, জন মেল্ক এবং রে ক্রকের কাছ থেকে মোট $18.5 মিলিয়ন একটি ইনভেস্টমেন্ট সংগ্রহ করতে সক্ষম হন। রে ক্রকের এক্সপ্যানশন মডেল এবং হুইজিঙ্গা ও মেল্কের ওয়েস্ট ম্যানেজমেন্ট বিজনেস টেকনিকের কল্যাণে ব্লকবাস্টার স্টোরগুলো র্যাপিড এক্সপ্যানশন করতে থাকে এবং প্রতিদিন অন্তত একটি করে স্টোর ওপেন করা হয়। যদিও সে বছরের শেষ দিকে ব্লকবাস্টার হেডকোয়ার্টার ফ্লোরিডার ফোর্ট লডারডেলের মুভ করা হলে প্রতিষ্ঠাতা ডেভিড কুক ব্লকবাস্টার ছেড়ে দেন। এছাড়া সেই বছরই কোম্পানিটি নিনটেন্ডোর সাথে একটি ল সিরিজে ভিডিও গেম রেন্টালও শুরু করে। হুইজিঙ্গার হাত ধরেই 1988 সালে নেশন ওয়াইড প্রায় 600টি স্টোর নিয়ে ব্লকবাস্টার আমেরিকার 1 নম্বর ভিডিও চেইন হয়ে উঠতে সক্ষম হয়। পরবর্তীতে 90-এর দশকের শুরুর দিকে ব্লকবাস্টার তাদের স্টোরগুলোতে মিউজিক ভিডিও রেন্টালও অ্যাড করে, যা ব্লকবাস্টারকে একটি $multi-billion কোম্পানি করে তোলে। যদিও ততদিনে ব্লকবাস্টার একটি $multi-billion কোম্পানিতে পরিণত হয়েছিল, তবে নতুন নতুন টেকনোলজি গ্রোথ যেমন কেবল টেলিভিশন এবং ভিডিও অন ডিম্যান্ড হুইজিঙ্গার জন্য একটি বিশাল চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এমনকি 1991 সালে টাইম ওয়ার্নার যখন কেবল সিস্টেমে আপগ্রেড করার কথা অ্যানাউন্স করে, তখন ব্লকবাস্টারের শেয়ার 10% ড্রপ করে। এছাড়া হুইজিঙ্গা ফ্লোরিডায় একটি ব্লকবাস্টার স্পোর্টস অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক তৈরির পরিকল্পনা করেন। তবে হুইজিঙ্গার জন্য সেটি সম্পূর্ণ ভিন্ন একটি সেক্টর ছিল এবং ভিডিও বিজনেসের রিস্কও প্রতিনিয়ত বেড়ে যাচ্ছিল, যার প্রেক্ষিতে 1994 সালে ব্লকবাস্টার আমেরিকান মিডিয়া কংগ্লোমেরেট ভায়াকমের সাথে মার্জার ঘোষণা দেয় এবং মার্জারের পর ওয়েন হুইজিঙ্গা কোম্পানি ছেড়ে দেন। সেই সময় ব্লকবাস্টারের ওর্থ ছিল $8.4 বিলিয়ন এবং সম্পূর্ণ মালিকানা ছিল ভায়াকমের অধীনে। ভায়াকমের সাথে মার্জার সম্পন্ন হওয়ার পর ব্লকবাস্টার ভিডিওকে শুধু ব্লকবাস্টার নামে রিনেম করা হয়। এর পাশাপাশি লোগোতে সামান্য পরিবর্তন ও একই সাথে ট্যাকো বেলের প্রাক্তন প্রেসিডেন্ট জন অ্যান্টিওকোকে কোম্পানিটির নতুন সিইও নিযুক্ত করা হয়। ব্লকবাস্টার মূলত কাস্টমারদের ভিএইচএস টেপ রেন্টাল হিসেবে দিত।
VHS টেপ মূলত VCR এবং বেটাম্যাক্স টেকনোলজিকে পেছনে ফেলে স্ট্যান্ডার্ড ভিডিও টেপ ফরম্যাট হয়ে উঠেছিল। কিন্তু টেকনোলজির উন্নতির সাথে সাথেও 90 দশকের শেষ দিকে ডিভিডির জনপ্রিয়তা বাড়তে থাকলে প্রোডাকশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো খুব দ্রুতই ডিভিডি অ্যাডাপ্ট করে নিতে শুরু করে। 1998 সালে ওয়ার্নার ব্রাদার্স ব্লকবাস্টার সিইও অ্যান্টিওকোকে এক্সক্লুসিভ রেন্টাল ডিল অফার করলেও অ্যান্টিওকো এই অফারটি রিজেক্ট করে VHS এর ভিডিও রেন্টাল কন্টিনিউ করার সিদ্ধান্ত নেয়। ব্লকবাস্টার এই ডিল রিফিউজ করলে ওয়ার্নার ব্রাদার্স ডিভিডির দাম কমিয়ে রিটেল প্রোডাক্ট হিসেবে অফার করতে শুরু করলে ওয়ালমার্টের কাছেও এটি একটি বড় অপরচুনিটি মনে হয় এবং তাদের স্টোরগুলোতে লসে ডিভিডি সেল করতে শুরু করে। ওয়ালমার্টের কাছে ডিভিডি ছিল মূলত একটি লস লিডার, যা কম দামে বিক্রি করার মাধ্যমে কাস্টমারদের বেশি দামে আইটেম যেমন ডিভিডি প্লেয়ার, টিভি ইত্যাদি কিনতে আকৃষ্ট করতে পারে। এদিকে সে বছরের এপ্রিল মাসে একটি অনলাইন ডিভিডি রেন্টাল সার্ভিস তাদের ওয়েবসাইট লঞ্চ করে। নেটফ্লিক্স নামের এই কোম্পানিটির ফাউন্ডার রিড হ্যাস্টিংস ব্লকবাস্টারের লেট ফি নিয়ে ফ্রাস্ট্রেশন থেকে 1997 সালে মার্ক র্যান্ডলফের সাথে নেটফ্লিক্স প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি মূলত কাস্টমারদেরকে নিজেদের ওয়েবসাইট থেকে মুভি চুজ করে মেইলের মাধ্যমে মুভি ডেলিভারি আইডিয়া নিয়ে কাজ করছিল। সে সময় রিড হ্যাস্টিংস আর মার্ক র্যান্ডলফ মূলত VHS নাকি ডিভিডি এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন। কিন্তু ওয়ালমার্টের ডিভিডি সেলস বেশ প্রফিটেবল হয়ে উঠেছিল বিধায় তারা দুজন তখনকার সবচেয়ে জনপ্রিয় VHS টেপের পরিবর্তে একেবারে নতুন টেকনোলজি ডিভিডি অ্যাডাপ্ট করে নেয়। মুভি রেন্ট করতে দোকানে সরাসরি স্টোরে যাওয়ার পরিবর্তে মেইলের মাধ্যমে পছন্দের মুভি বাসায় পৌঁছে যাওয়ার আইডিয়াটি কাস্টমাররা সানন্দে অ্যাকসেপ্ট করে নেয়। সেই সময় ডিভিডি মার্কেট খুব ছোট হওয়ায় ব্লকবাস্টার নেটফ্লিক্স নিয়ে তেমন চিন্তিত ছিল না। 1999 সালে ভায়াকম ব্লকবাস্টার IPO লঞ্চের মাধ্যমে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে পাবলিক কোম্পানি হিসেবে লিস্ট করে। অন্যদিকে ওয়ালমার্টের মডেল ফলো করে বেস্ট বাই সহ অন্যান্য রিটেইলাররা লস ডিভিডি সেল করতে শুরু করলে এবং .com বাবল ক্র্যাশের কারণে নেটফ্লিক্স বিজনেস রান করতে সমস্যার সম্মুখীন হলে রিড হ্যাস্টিংস $50 মিলিয়ন নেটফ্লিক্সকে ব্লকবাস্টারের কাছে বিক্রি করার অফার দেয়। যদিও ব্লকবাস্টার ম্যানেজমেন্ট হ্যাস্টিংসের অফার রিজেক্ট করে দেয়, যার প্রেক্ষিতে নেটফ্লিক্স তাদের বিজনেস মডেল পরিবর্তন করে এবং মান্থলি সাবস্ক্রিপশন ইন্ট্রোডিউস করে। সে সময় কোম্পানিটি $19.95 বিনিময়ে কাস্টমারদেরকে একবারে সর্বোচ্চ 3 দিন করে মাসে আনলিমিটেড মুভি রেন্ট করার সুবিধা দিচ্ছিল, যা কাস্টমারদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। সে বছর শেষে ব্লকবাস্টারের রেভিনিউ পূর্বের বছরের তুলনায় 14.6% বেড়ে দাঁড়ায় $4.46 বিলিয়ন। সাবস্ক্রিপশন মডেল নিয়ে নেটফ্লিক্স 2000 সালে যখন সার্ভাইভ করার চেষ্টা করছিল, তখন সে বছরের মাঝামাঝি সময় ব্লকবাস্টার এনরনের সাথে মিলে একটি অনলাইন ভিডিও অন ডিমান্ড সার্ভিস তৈরির চেষ্টা করছিল। সার্ভিসটি তৈরির পিছনে এনরনের মতো বিশাল কোম্পানি কাজ করলেও সে সময় ডায়াল আপ ইন্টারনেটের স্লো গতির কারণে অনলাইন স্ট্রিমিং সম্ভব ছিল না। এদিকে 2001 সালে এনরন স্ক্যান্ডালের কারণে ভিডিও অন ডিমান্ডের এই প্রজেক্টটি নিয়ে ব্লকবাস্টার আর কাজ করেনি। এদিকে .com বাবল ক্র্যাশের ধাক্কা সামলিয়ে 2001 সালে সাবস্ক্রাইবার ও রেভিনিউ গ্রোথ কন্টিনিউ করতে থাকায় 2002 সালের মে মাসে নেটফ্লিক্স IPO লঞ্চ করে। এদিকে নেটফ্লিক্সের সাফল্যের ধারাবাহিকতায় 2002 সালে ব্লকবাস্টার অ্যারিজোনা বেসড অনলাইন ডিভিডি রেন্টাল কোম্পানি ডিভিডি রেন্টাল সেন্ট্রালকে 10,000 সাবস্ক্রাইবার সহ মাত্র $1 মিলিয়ন কিনে নেয়। 2004 সালে কোম্পানিটিকে ব্লকবাস্টার অনলাইন নামে রিব্র্যান্ডিং করে সাবস্ক্রিপশন সার্ভিস হিসেবে লঞ্চ করা হয়। এছাড়া সেই বছরই কোম্পানিটি তাদের লেট ফি তুলে নেয়। যদিও নেটফ্লিক্স ইতোমধ্যেই অনলাইন ডিভিডি রেন্টাল সার্ভিস মার্কেট টেক ওভার করে নিয়েছিল, কিন্তু সে বছরও ব্লকবাস্টার রেভিনিউর পরিমাণ ছিল $5.9 বিলিয়ন। এই ডিক্লাইন থামানোর লক্ষ্যে 2007 সালে ব্লকবাস্টার টোটাল অ্যাক্সেস নামে একটি নতুন ক্যাম্পেইন লঞ্চ করে। এই ক্যাম্পেইনের অধীনে ব্লকবাস্টার অনলাইনে কাস্টমারদের ডিভিডি রেন্ট নেওয়ার সুবিধা দেয় এবং তা ব্লকবাস্টার স্টোরে রিটার্ন করার সময় একটি নতুন মুভি ফ্রিতে অফার করতে থাকে। এই ক্যাম্পেইনটি কার্যকর হয় এবং ব্লকবাস্টারের প্রফিটও আবার কিছুটা বাড়তে শুরু করে। এতে করে নেটফ্লিক্স হুমকি অনুভব করতে শুরু করলে রিড হ্যাস্টিংস অ্যান্টিওকোকে ব্লকবাস্টার অনলাইন কিনে নেওয়ার জন্য অফার করে। নেটফ্লিক্স মূলত চেয়েছিল এই সার্ভিসটির মাধ্যমে কাস্টমাররা নেটফ্লিক্স থেকে অনলাইনে মুভি রেন্ট করে তা ব্লকবাস্টার স্টোরে এসে জমা দিবে, যা নেটফ্লিক্স কাস্টমারদের জন্য যেমন কনভিনিয়েন্ট তেমনি ব্লকবাস্টার স্টোরে ফুড ট্রাফিক বাড়াবে। এবার অ্যান্টিওকো হ্যাস্টিংসের অফারে রাজি হয়ে যান, কিন্তু ডিল ক্লোজ হওয়ার কয়েকদিন আগে অ্যান্টিওকো ব্লকবাস্টার থেকে রিজাইন করেন এবং জেমস কেস কোম্পানিটিকে টেক ওভার করেন। কেস হ্যাস্টিংসের প্রপোজাল রিজেক্ট করে দেয়, এমনকি ফ্রি মুভি ডিলটিও বন্ধ করে দেয়। এর পাশাপাশি অনলাইন ডিভিডি রেন্টাল সাবস্ক্রিপশন প্রাইসও বাড়িয়ে দেওয়া হয়। এদিকে 2007 সালে নেটফ্লিক্স অনলাইনে মুভি স্ট্রিমিং সার্ভিস দিতে শুরু করে। এদিকে 2007 সালের আগস্ট মাসে ব্লকবাস্টার ইন্টারনেট মুভি প্রোভাইডার মুভি লিঙ্ককে অ্যাকোয়ার করে নেয় কাস্টমারদের ভিডিও ডাউনলোড সার্ভিস দেওয়ার জন্য। কিন্তু কোম্পানিটি নেটফ্লিক্সের মতো স্ট্রিমিংয়ের দিকে পুরোপুরি ফোকাস না করে তখন রেন্টাল সার্ভিস কন্টিনিউ করছিল।
রেন্টাল সার্ভিসের এক্সপ্যানশনে কোম্পানিটি ইউকেতে চয়েসেস ইউকে অ্যাকোয়ার করে নিয়ে কোম্পানিটির 59টি স্টোরকে ব্লকবাস্টার স্টোর হিসেবে রিব্র্যান্ডিং করে। এছাড়া 2008 সালে ব্লকবাস্টার ইউএসএ কনজিউমার ইলেকট্রনিক্স রিটেলার সার্কিট সিটিকে অ্যাকোয়ার করার চেষ্টা করলেও তাতে ব্যর্থ হয়। 2009 সাল থেকে বিশ্বব্যাপী ব্লকবাস্টার স্টোরের সংখ্যা কমতে থাকে এবং 2010 সালের শুরুতে স্টোরের সংখ্যা ছিল প্রায় 6,500, যার মধ্যে 4,000 স্টোরেজ ছিল ইউএসএতে। সে বছরে কোম্পানিটি ইউএসএতে স্টোরের সংখ্যা আরও কমিয়ে নিয়ে আসে এবং পুরো ইউএস জুড়ে 10,000-এর বেশি ডিভিডি রেন্টাল কিয়স্ক ব্লকবাস্টার এক্সপ্রেস ইনস্টল করে। কিন্তু এর সব কিছুর পরও কোম্পানিটি অনলাইন স্ট্রিমিংয়ের জনপ্রিয়তার সাথে পাল্লা দিয়ে উঠতে পারেনি। ফলশ্রুতিতে 2010 সালে $900 মিলিয়ন ডেট সহ ব্লকবাস্টার ব্যাংক্রাপসি ফাইল করে। ব্লকবাস্টারকে যখন $320 মিলিয়ন বিনিময়ে ডিশ নেটওয়ার্কের কাছে বিক্রি করে দেওয়া হয়, তখন নেটফ্লিক্সের সাথে কম্পিট করার লক্ষ্যে ব্লকবাস্টার মুভি পাস নামে নতুন একটি সার্ভিস অ্যানাউন্স করা হয়। এই সার্ভিসের অধীনে $10 মান্থলি সাবস্ক্রিপশনের বিপরীতে কাস্টমাররা মেইল সার্ভিসের মাধ্যমে একই সাথে স্ট্রিমিং এবং ভিডিওর অ্যাক্সেস পেত। তবে ব্লকবাস্টারের ফ্র্যাঞ্চাইজিগুলো একে একে সকল ফিজিক্যাল স্টোর বন্ধ করে দিতে শুরু করলে ডিশ নেটওয়ার্কের জন্য মেইলে ভিডিও অন ডিমান্ড সার্ভিস কন্টিনিউ করা অসম্ভব হয়ে ওঠে। যদিও কোম্পানিটি তখন রানিং স্টোরগুলোর মাধ্যমে কিভাবে স্ট্রিমিং এবং ভিডিও অন ডিমান্ড সার্ভিস কন্টিনিউ করা যায় তা নিয়ে কাজ করে যাচ্ছিল, কিন্তু প্রতিনিয়ত স্টোরগুলো বন্ধ হতে থাকায় বর্তমানে সম্পূর্ণ আমেরিকায় ওরেগনের বেন্ডে ব্লকবাস্টারের মাত্র একটি স্টোর অবশিষ্ট রয়েছে। এছাড়া অনলাইন সার্ভিসে মাত্র একটি হোম পেজ রয়েছে, যা মূলত ডিশ নেটওয়ার্কের ওয়েবসাইটে রিডিরেক্ট করে নিয়ে যায়।